নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী নবনীতা দেবসেন রচিত গল্প মেজ কাকিমার গল্প। লেখিকার রচিত আরেকটি অসাধারণ গল্প এই চ্যানেলে আমি আগেই পাঠ করেছি, যেটির নাম মেজদির কেচ্ছা। অনেক মানুষ গল্পটি শুনেছেন এবং ভালোবাসা জানিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা গল্পটি শুনেননি এখন অবধি, তাদেরকে অনুরোধ করব আজকের গল্পটি শোনার পর একবার ওই গল্পটি শুনে দেখুন। একটি অসাধারণ মন ভালো করা গল্প। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকের গল্পের ডেসক্রিপশন বক্সে নবনীতা দেবসেন প্লেলিস্ট আমি দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করেই আপনারা মেজদির কেচ্ছা গল্পটি শুনে নিতে পারবেন। তাহলে আজ আর দেরি করব না, চলুন শুনে নিই লেখিকার আরেকটি অনন্য সাধারণ গল্প, মেজ কাকিমার গল্প। মেজ কাকিমার অনেক গল্প, কোনটা ছেড়ে কোনটা বলি। এই কালকেরটাই আগে বলা যাক। ছোট কাকু অফিস থেকে দুপুরে লাঞ্চ খেতে বাড়ি আসেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জিজ্ঞেস করছেন, মেজ বৌদি, আমার কোনো চিঠি এসেছে? মেজ কাকিমা বললেন, চিঠি? তা তুমি আসছো না? আমি তো রান্না বান্না সেরে তোমার জন্য দাঁড়িয়ে আছি। দেখি পিয়ন আসে কি তুমি আসো। এমন সময় পাশের বাড়ির সোমার মায়ের দেখা পেল। সোমার মায়ের খবর তো জানো, তার ভাইয়ের চোখে অপারেশন হয়েছে, ম্যাড্রাসে গেছে। সেই সময় আবার তার মায়ের হার্ট অ্যাটাক হলো, সেও হাসপাতালে। বেচারি একলা ভেবে ভেবে অস্থির, ম্যাড্রাসে ভাইয়ের খবর নেবে না পিজিতে মাকে দেখতে যাবে, সে এক বিতিকিচ্ছিরি অবস্থা। তা সোমা অবশ্যই খুব শক্ত মেয়ে, ছেলেবেলা থেকে পিতৃহীন হলে লোকে অমনি শক্ত হয়ে যায়। সে বললে, মা, তোমাকে মাদ্রাজের কথা ভাবতে হবে না, তুমি পিজিতেই যাও। কি সুবুদ্ধি, ভেবে দেখো একবার ঠাকুরপো, অতকুনি মেয়ে, কলেজে পড়ছে মাত্র। তারপর সোমার মা তো চলে গেল। আমি ভাবলুম সোমার জন্য তো পাত্র দেখা উচিত এবার, মেয়ে বেশ বড় হয়েছে। তা তক্ষুনি রাস্তা দিয়ে উমেশবাবু যাচ্ছিলেন, দেখেই মনে হলো উমেশবাবুর 4 ছেলের তো এখনো বিয়ে হয়নি। বিলেতে না আমেরিকায়, খড়গপুরে না দুর্গাপুরে, কোথায় কোথায় যেন 4টে ছেলেই সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোনোটা পড়ছে, কোনোটা আবার চাকরি করছে। কে যে কেমন পাত্র হয়েছে তা অবশ্য জানি নে। তা উমেশবাবুকেই বরং ডেকে জিজ্ঞেস করি। তা উমেশবাবু তখন পোস্ট অফিসে যাচ্ছিলেন, বিলেতের না আমেরিকার চিঠি ডাকে দিতে। তাকে বলে দিলুম ওই সঙ্গে আমার জন্য খান 2 পোস্ট কার্ড এনে দিবেন তো। বললুম, দাঁড়ান, 30টা পয়সা নিয়ে যান। তা উনিও দাঁড়াবেন না, আমিও ছাড়বো না। এই করতে করতে ছেলেরা আর কি করছে, কে কি পড়ছে, সেসব জিজ্ঞেস করতে ভুলেই গেলুম। বয়সের দোষ আর কি। তা উমেশবাবু। ছোট কাকু ডাল শেষ করে চচ্চড়ি মাখতে মাখতে বললেন, মেজ বৌদি, আমার কি কোনো চিঠি এসেছে? সেই কথাই তো তোমায় বলছি। তা পিয়নেরও দেখা নেই, তোমারও দেখা নেই। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলুম মাথায় তেলটা মেখে নি। তা তেলের যা অবস্থা হয়েছে, জবা কুসুম ক্যান্থাবাইডিন তো কখনো মাখিনি, একদম প্লেন নারকোল তেল। তাতেই কি খরচা। মাঝে মাঝে ভাবি, দূর চাই, তেল দেওয়াই ছেড়ে দেবো মাথায়। তা পাকা কাঁচা যাই হোক, 4টিখানি চুল তো আছে। তেল না দিলে মাথা যেন ফেটে যায়, বুঝলে। রাগ করে 2 দিন তেল না মাখলেই প্রেশার চড়ে যায়, সে আবার আরেক কেলেঙ্কারি। তা আজকাল সিঙ্গি মার্কা বদল করে প্যারাশুট মার্কা কিনেছিল, এখন দেখছি সেটাও বদল করতে হবে। এবার মাছের কাঁটা বাছতে বাছতে কাকু বললেন, মেজ বৌদি, আমার কোনো চিঠি এসেছে? চিরপ্রশান্ত চিরসুস্থির ছোট কাকু ধৈর্যভাবেই প্রশ্ন করেন। আহা, তা সেই কথাই তো হচ্ছে। এতটুকুতে এত অধৈর্য হলে চলবে কেন বলো দেখি? ওই চিঠির কথাই তো হচ্ছে, শোনোই না। তা আমি ভাবলুম পিয়নের তো দেখা নেই,
বরং তেলটা একটু চাঁদিতে ঘষে নি। তারপর তেল মাখতে মাখতে দেখি কি সর্বনাশ, ও বাড়ির চাঁদুর ছেলেটা ন্যাড়া চাঁদে ঘুড়ি ওড়াচ্ছে। ওরে বাবারে, ওই ন্যাড়া ছাদে ঘুড়ি ওড়ানোর মতো সর্বনেশে খেলা আর আছে? আমি তো অমনি চেঁচাতে শুরু করেছি, ও চাঁদু, চাঁদু, তোর ছেলে যে পড়ে মূলো রে, কি করছিস, আগে ছেলেকে নামা। তা চাঁদু তো বাড়ি ছিল না, সকালবেলা ওই সময় অবশ্যই থাকেও না। সবই তো তার রোজ আপিস যেতে হয়, সেই সুযোগেই ছেলেটা ছাদে উঠেছে। তাদের স্কুল সব বন্ধ কি না? আজকাল স্কুলগুলো যে কটা দিনই খোলা থাকে আর কটা দিন বন্ধ বাবু বুঝিই নে। মেজ বৌদি, ছোট কাকু কাঁচা আমের ফটিক ঝোলে চুমুক দিয়ে গোঁফ ঝাড়তে ঝাড়তে বললেন, আমার কি কোনো চিঠিপত্তর এসেছে? আহা, চিঠির কথাই তো বলছি, নাকি আর কি বলছি? শুনলে তো তুমি? ভাবলুম তেলটা যখন মাথায় মাখা হয়ে গেল, একেবারে গামছাটা নিয়ে কাপড় চোপড় নিয়ে কলতলায় নামি। তোমার ডাক বাক্সটাও দেখা হবে, চানটাও সারা হবে। এমন সময় সাবির টেলিফোন এলো। সাবির শাশুড়ি যায় যায়, জানোই তো, সাবিরদের বাড়ি টেলিফোন নেই, খবর যা কিছু আমার এখানেই দেয়। আমি তখন কি করি, কেমন করে সাবিকে ডেকে পাঠাই? ঘরে তো তখন কেউ নেই। তো তখন বললুম, তা খবরটা বরং ছোট ঠাকুরপো ভাত খেতে আসলে তার হাত দিয়ে পাঠাই। তা হাতে তেল থাকা অবস্থায় ফোন ধরা যদিও বা যায়, কলম ধরা তো বড়ই শক্ত। তখন ফোনে সাবির দেওরকে বললুম, ধরো দেখি বাপু, তেল হাতটা ধুয়ে আসি। দইয়ের বাটিটা নামিয়ে রেখে ছোট কাকু বললেন, মেজ বৌদি, আমার কি কোনো চিঠি? আহা, শোনোই না সবটা। এত অধীর হলে কি সংসার চলে? আপিসের কাজকর্ম করোই কেমন করে তোমরা? তাড়াতাড়ি তেলের হাত ধুয়ে সাবির দেওর যা বলল সব একখানা কাগজে লিখে ফেললুম। সেই চিঠি লিখে ওকে বললুম ছোট ঠাকুরপোকে দেব, সে ঠিক ভাত খেয়ে আপিসে যাওয়ার পথে সাবিকে দিয়ে যাবে। তা চিঠি চিঠি করে যে পাগল হচ্ছ, তা সেই চিঠির কথাই তো বলছি, শুনলে তো? ছোট কাকু হাত ধুয়ে মেজ কাকিমার হাত থেকে মশলা নিতে নিতে বললেন, তাহলে মেজ বৌদি সাবির চিঠিটাই দিয়ে দাও, যাবার পথে দিয়ে যাচ্ছি। সে কি আর এখন আছে গো? রাস্তা দিয়ে তক্ষুনি মনমোহন ছুতোর মিস্ত্রি যাচ্ছিল, সে তো সাবিদের পাশের বাড়িতেই কাজ করছে, তার হাতে পাঠিয়ে দিয়েছি আমি, ও তখনই পেয়ে গেছে। ওসব খবর ফেলে রাখতে হয় নাকি? ছিটকিনি খুলতে খুলতে ছোট কাকু বললেন, তাহলে আজকে সকালের ডাকে আমার কোনো চিঠি আসেনি? মেজ কাকিমা পিছু পিছু গেছেন দেওরকে এগিয়ে দিতে, ফস করে জ্বলে উঠলেন, কে বললে আসেনি? আমি কি বলেছি একবারও যে তোমার চিঠি আসেনি? কেন আসবে না চিঠি? আমি পিয়নকে দেখতে পাইনি বলেই যে চিঠি আসবে না তেমন তো কোনো নিয়ম নেই। এই তো তোমার দুখানা পত্তর এসেছে, এই দরজার কাছেই টেবিলের ওপর খবরের কাগজ চাপা দিয়ে তুলে রেখেছি, পাছে উড়ে যায়। খবরের কাগজের গোছা তুলে বীর দর্পে মেজ কাকিমা দুটি খাম এগিয়ে দিলেন ছোট কাকুর হাতে। কেউ যদি কড়া নেড়েছে তবে আর রক্ষে নেই, অমনি মেজ কাকিমা চেঁচাবেন, বৌমা, বৌমা, মিষ্টি আনো, শরবত করো, অতিথি নারায়ণকে অমনি ফেরাতে নেই। তারপর তো দরজা খোলা হবে, মেজ কাকিমা ছুটে এসে মোড়া পেতে দিয়ে পাখা খুলে দিয়ে বলবেন, কাকে চাই আপনার? যদি অচেনা হয় তবুও বলবে, বৌমা, শরবত করো, মিষ্টি আনাও। তিনি হয়তো কোনো সেলস রিপ্রেজেন্টেটিভ, ভাব দেখে লজ্জা পাচ্ছেন। এখন অতিথি বলতে সব বাড়িতে তো এরাই প্রধান। এরোপ্লেনের সুটকেস, ইলেকট্রিকের ঝাঁটা বালতি, গ্যাসের উনুন, বাসন কোসন, তেল, সাবান, খাবার দাবার কি না আনেন এরা, এমনকি অন্তর্বাস পর্যন্ত। মেজ কাকিমার সব কিছুই দেখা চাই, শোনা চাই। তারপর অতিথিকে মিষ্টির থালা দিয়ে শরবত খাইয়ে জিনিসপত্র কিনে বিদায় করা চাই।
জিনিস লাগুক বা না লাগুক মেজ কাকিমা কিনবেনি, যদি না বড্ড বেশি দামি হয়। শখানিকের মধ্যে হলে তাকে আর খালি হাতে ফিরতে হবে না এই বাড়ি থেকে। মেজ কাকিমার কল্যাণে বাড়ি খেলো সাবানে, জোলো ফিনাইলে, বেফিট অন্তর্বাসে, স্যানিটারি ন্যাপকিনে, শ্যাম্পুতে, পাউডারে, ম্যাগিতে, বনভিটাতে সর্ব জায়গায় ভর্তি। অতিথিকে ফেরাতে কষ্ট হয় মেজ কাকিমার। এত রোদ্দুরে আহারে লোকের দৌড়ে দৌড়ে ঘুরছে, ওদের বুঝি কষ্ট হয় না? কিছু না কিনলে চলবে কেন? আজ দরকার নেই, কাল হবে, যাকে রাখো সেই রাখে। মেজ কাকিমার লক্ষ্মীর ভাণ্ডার, ভালোবাসার অন্ত নেই। বড় বৌদির মতো এমন পুত্রবধূ জগতে বুঝি দুটি হয় না। বড় বৌদির সহ্যের সীমা নেই, আমরা অবধি অধৈর্য হয়ে যাই, বৌদি শুধু হাসেন। দাদার মৃত্যুর পর থেকে বড় বৌদি একদম একা। দিনের বেলাটা স্কুলে পড়ান, বাকি সময়টা মেজ কাকিমাকে নিয়ে। মেজ কাকিমা তার অতিথিদের গলা নিচু করে মাঝে মাঝে বলেন, বড় বৌমা আমার একটু কৃপণ কিনা ছোট ছোট গ্লাসে শরবত দেয়, 8 আনা দামের রসগোল্লা আনায়, তবু দেয় তো। আমার মেয়ে হলে, ও বাবা, এ যদি সন্ধ্যা রানী হতো কিচ্ছুটি দিত না, এই দিচ্ছি মা করে সন্ধে উতরে দিত, আর তোমরাও চলে যেতে। চিরকাল কি কেউ জল খাবারের লোভে বসে থাকতে পারে বলো দেখি? তখনও জলখাবারের আশায় বসে থাকা অথবা জলখাবার খেতে ব্যস্ত অতিথিরা এই অতি স্পষ্ট কথোপকথনে যারপরনাই অস্বস্তি বোধ করেন। কিন্তু অনুপায়, না খাইয়ে ছাড়বেনও না মেজ কাকিমা। লৌহ ভীমচূর্ণ করার মতো যত্ন তার। হ্যাঁ, সন্ধ্যা হলে বলতো, মা তোমার সবটাতে বাড়াবাড়ি, এসেছে জিনিস বেচতে, তোমার আত্মীয়ও নয়, কুটুম্বও নয়, জ্ঞাতপুতো কেউ নয়, তাকে মিষ্টির থালা ধরে দেবার কি দরকার? তা মেজ কাকিমা বলতেন, কি দরকার সেটা তুই কি করে বুঝবি রে সন্ধ্যা? বুঝি আমি আর বোঝে তারা, আমার এতেই পুণ্যি। অতিথি অতিথি, কি জন্যে এসেছে, চাঁদা চাইতে না সাবান বেচতে, সে জেনে আমার কাজ কি? যেই এ বাড়িতে পায়ের ধুলো দেবে সেই নারায়ণ, তাকে সেবা করা অবশ্য কর্তব্য। বক্তৃতার পর বেশিরভাগ ক্ষেত্রেই শুধু শরবত খেয়ে চলে যান অতিথিরা, মিষ্টির থালায় হাতও দেন না। এ তো গেল অচেনা অতিথিদের বেলায়। যখন সত্যি চেনা লোক, মেজ কাকিমা উচ্ছ্বসিত, বলবেন, এসো এসো বৌমা, খাবার সাজাও, বুলু বাচ্চু এসেছে। বৌমা, খাবার সাজাতে এত দেরি করছো কেন? বুলু বাচ্চাকে আর কতক্ষণ বসিয়ে রাখবো শুনি? বৌমা, খাবার থালাগুলো তুলে নাও, বুলু বাচ্চুকে হাত ধোয়ার জল দাও, ওরা এবার চলে যাক, ভীষণ ঝড় উঠবে মনে হচ্ছে, আর বসে কাজ নেই। অথবা বলবে, বুলুর বাচ্চা ছোট, বাড়িতে রেখে এসেছে, আর কতক্ষণ বসবে এখানে? অথবা বলবে, বাচ্চু রাস্তায় গাড়ি পার্ক করে রেখেছে, কেউ না চুরি করে নিয়ে যায়, ওদের ছেড়ে দাও বৌমা, ট্রামে বাসে ভীষণ ভিড় হয়ে যাবে এবার, ওদের এক্ষুনি না গেলে নয়। অথবা বলবেন, কার্তিক মাসের কাঁচা হিম লেগে যাবে মাথায়, আর দেরি করো না বাছারা। অথবা বলবেন, বুলুর মায়ের শরীর ভালো নয়, বেশিক্ষণ বাইরে থাকা উচিত নয়, ওদের এই বেলা না গেলে রোদটা যে আরো চড়ে যাবে, বলি ওরা বেলাবেলি চলে যাক। বৌমা। মেজ কাকিমার ঝুড়িতে ওজোরের সংখ্যা অগুন্তি। ঋতুমাফিক রোদ আসা, হিম লাগা, ঠান্ডা লাগা, ঝড় বৃষ্টি, চোর ডাকাত, নয়তো বাড়িতে মা শ্বশুর ছেলেপুলে, নয়তো চাকরি বাকরি, নয়তো গাড়িতে ভিড়। শেষ অবধি গাড়ি চুরির ভয় পর্যন্তও দেখান মেজ কাকিমা। আত্মীয় বন্ধুদের খাওয়া হলে আর 1 মিনিটও নয়, তক্ষুনি বিদায় করা চাই। বসতে দেন যতক্ষণ খুশি, কেবল সেলস গার্ল সেলসম্যানদের। ওরা তো আর বেড়াতে আসেনি, কাজে এসেছে, ওদের কথাই আলাদা। মেজ কাকিমার হাতে ফর্সা কালো পেরে শান্তিপুরি ধুতি একটি। মেজ কাকিমা বললেন, বৌমা, বড্ড বিশ্রী কাপড় এখানা। এটা পরে বারান্দায় দাঁড়িয়েছিল, ওপাশে একখানা রিক্সা উল্টে বিয়ে বাড়ির বাসন কোসন সব রাস্তায় ছড়িয়ে পড়ল। কি কাণ্ড বলো দেখি।
ওই বাড়ুজ্যেদের বাড়ি বিয়ের ভিয়েন বসেছে, তার জন্যই যাচ্ছিল মনে হয়। আসলে হয়েছে কি, একটা গাড়ি একটা কুকুরকে চাপা দিচ্ছিল, আর যেই গাড়িটা হঠাৎ সরে এসেছে অমনি ওই বাসন ভর্তি রিক্সাটা উল্টে পড়লো। কেউ কাউকে ধাক্কা মারিনি, সব আপনা আপনি, সব এই কাপড়খানার জন্যে। সেদিনই এটা তুলে রাখা উচিত ছিল। মনে আছে তোমার বৌমা, সেই এইটে পরে ভাত খাচ্ছিলুম সেদিন, আর বিন্দুর মা পা হড়কে পড়ে গেল কলতলাতে, মনে আছে তোমার? বড় বৌদি কিচ্ছুটি বললেন না, তবে আর ওই আলমারিতে জায়গা কুলোচ্ছে না, ঠাসা হয়ে আছে যত অপয়া শাড়িতে, তা দিয়ে আবার বাসন কেনাও চলবে না, অপয়া বাসন হয়ে যাবে যে সেসব, পড়াও চলবে না। মেজ কাকিমা চেনেন যে প্রত্যেকটা কাপড় তার মনে থাকে। এত অপয়া শাড়ি কি আর একদিনে জমেছে? তা নয় নয় করে প্রায় 25 বছর ধরে জমেছে। মেজ কাকা মারা যাবার দিন থেকে সেই প্রথম অপয়া শাড়ি বাছা শুরু হলো, যেটা পরা অবস্থায় মেজ কাকার মৃত্যু ঘটল। তারপর থেকেই অপয়া ঘটনা বড্ড বেড়েছে। পাশের বাড়ির মেয়েটা যে গলায় দড়ি দিয়েছে শ্বশুর বাড়িতে ফিরে গিয়ে, সেই খবরটা এই কাপড় পরেই যে শুনতে পেলুম, এটা বড্ড অপয়া। বৌমা, এই কাপড়টাই পরেছিলুম যেদিন পদ্মপুকুরে সেই ভীষণ মারামারিটা হলো। এই কাপড়টা আমি পরেছিলুম যেদিন মিত্তিরদের কর্তা গিন্নিতে বেদম ঝগড়া হয়েছিল। গিন্নি বাপের বাড়ি চলে গিয়েছিলেন চিরদিনের জন্য। শেষে মিত্তির মশাই নিজে গিয়ে বহু সাধ্য সাধনা করে তবে ফেরত এনেছিলেন। এরকম কত কত। অথবা এই কাপড়টা পরা অবস্থায় ছোট খোকার বউয়ের প্রথম বাচ্চাটা নষ্ট হবার খবর পেয়েছিলাম বৌমা। অথবা এই কাপড়টা পরা অবস্থায় বলুর ছেলের ডিভোর্সের খবর শুনলুম যে। অথবা এটা পরেছিলুম যেদিন রামু ধোপা ট্রাম চাপা পড়েছিল। এই কাপড়টা পরা অবস্থাতেই তো সেজ ঠাকুরপোর চাকরি যাবার খবর এলো। এই কাপড়টা পরেছিলুম যখন রেডিওতে ইন্দিরা গান্ধীর মৃত্যু সংবাদ দিল। এমনই নেহেরুর মৃত্যু সংবাদের শাড়ি, উত্তম কুমারের মৃত্যুদিনের শাড়ি, ভোপাল গ্যাস দুর্ঘটনার শাড়ি, কনিষ্ক প্লেন বিপর্যয়ের শাড়ি, বিশুর ঠাকুরমার পা পিছলে পড়ে কোমর ভাঙবার দিনের শাড়ি, পাড়ার ভূত কুকুর চাপা পড়বার দিনের শাড়ি, দিজুর বাবাকে পুলিশে ধরবার দিনের শাড়ি, শুভেন্দুর বাড়িওয়ালার হুজ্জুদ্ধি করার দিনের শাড়ি, প্রতিমার ফেল করার দিনের শাড়ি, ফেলুর শ্বশুরের হার্ট অ্যাটাক হবার রাত্রিরের শাড়ি, বেটে শিবুর নামে হুলিয়া বেরোনোর দিনের শাড়ি, ফুলবাগানের বাড়িতে চুরি হবার দিনের শাড়ি, দেওঘরের বাড়ি বিক্রি হয়ে যাবার দিনের শাড়ি, সরোজের বউয়ের পালিয়ে যাবার দিনেরও, কুমারের বাপের পক্ষাঘাত হবার দিনেরও। এরকম অজস্র মন্দ দিনরাতে স্মৃতিতে ভর্তি মেজ কাকিমার অপয়া শাড়ির আলমারিটা। বড় বৌদি মাঝে মাঝে পুরনো দু একটা চুপি চুপি বের করে আমাদের বিলিয়ে দেন। আমরাও চুপি চুপি ছাপিয়ে নিয়ে পড়ি, নইলে জায়গায় আটকাবে কেন? অপয়া ঘটনা তো জগৎ জুড়ে রোজই ঘটছে। কানপুরে 3টে কচি কচি মেয়ের গলায় দড়ি দেবার দিনের শাড়িটাও ওতে উঠে গেছে। সকালবেলা উঠে কাগজে ওই ছবি দেখার পরও সে কাপড় পরা কি সম্ভব যে কোনো মানুষের পক্ষে? জগতে কিছু কিছু মানুষ রেডিও অ্যাক্টিভ হন, সুবীর যেমন। মেজ কাকিমাও রেডিও অ্যাক্টিভ প্রাণী, 24 ঘন্টা রেডিও শুনতেই ভালোবাসেন চিরটাকাল। গ্রামাফোন, হ্যাঁ তা মন্দ কি, তবে রেডিওর মতন তো নয়। এই রেকর্ড লাগাও রে, পিন লাগাও রে, ওসব 50টা ঝঞ্ঝাট নেই রেডিওর। চাবি ঘোরাও আর গান শোনো। শুধুই কি গান, সংবাদ, আবহাওয়ার খবর, ধর্ম আলোচনা, নাটক, যাত্রা, কি নেই? রেডিও একখানা ঘরে থাকলে ঘরে আর মানুষ লাগে না। মেজ কাকিমা ঘুমিয়ে থাকলেও রেডিও চলা চায় 6টা থেকে 11টা পর্যন্ত। অক্লান্ত রেডিও চালক মেজ কাকিমা, কখনো ক, কখনো খ, কখনো বিবিধ ভারতী, কখনো ঢাকা। চাবি ঘুরিয়ে দিব্যি এদিক ওদিক শোনেন। প্রায়ই শুনি ইংরেজি ঝিনচাক বাদ্যি বাজছে রেডিওয়, আর মেজ কাকিমা তাকিয়া মাথায় ফুরুত ফুরুত নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। রেডিওটি মাথার কাছে বাজছে। যখন থেকে ট্রানজিস্টার চালু হয়েছে গায়েগঞ্জের রাখাল বালকরা শুনেছি
একটি করে ট্রানজিস্টার হাতে ঝুলিয়ে গরু চড়াতে যায়, আর মেজ কাকিমাও ট্রানজিস্টারটি সমেত রান্নাঘর, স্নানের ঘর সর্বত্রই বিচরণ করেন। সর্বভূতে আকাশবাণীর সাহচর্য মেজ কাকিমার পক্ষে অত্যাবশ্যক। তিনি রেডিওর অত্যাগ সহন সঙ্গী এবং রেডিওর মতিবুদ্ধি মতোই তিনি জীবনযাপন করেন। সেদিন বাড়িতে ঢুকেই দেখি মেজ কাকিমা দরজা জানলা বন্ধ করছেন। ভারী সুন্দর একটা হালকা ফুরফুরে মিষ্টি বাতাস বইছিল। এরকম বাতাসকেই বোধহয় মলয় পবন বলে। আমি মেজ কাকিমাকে বারণ করি দরজা জানলা বন্ধ করতে। এত সুন্দর হাওয়াটা বন্ধ করে দেবার কোনো মানে হয়? গম্ভীর মেজ কাকিমা বললেন, এমন মিষ্টি হলে কি হবে, ও যে প্রচণ্ড লোকসান নিয়ে আসছে। আমি কিছুই বুঝলাম না। মেজ কাকিমা বললেন, মানে প্রচণ্ড ঝঞ্ঝা বার্তা আসছে, তুমিও বাড়ি চলে যাও, এখানে আর থেকো না তো। আমি বললুম, মা যাবো মানে? এই তো এলুম। মেজ কাকিমা ধমক দিয়ে উঠলেন, এত ঝড় বাদলে তুমি বাইরে থাকলে তোমার শাশুড়ি যে ভাববেন, তুমি বাড়ি যাও। আমি তো ভেবেই পেলাম না কোথায় ঝড় বাদল, শুকনো খটখটে। মেজ কাকিমা বললেন, আসছে, ভয়ঙ্কর ঝড় আসছে। বাইরে এখন পরিষ্কার আকাশ, কিন্তু এক্ষুনি ঝড় আসবে। রেডিওতে সতর্ক বাণী দিয়েছে, তুমি জানবে কোথা থেকে? তোমরা তো আর রেডিও শোনো না। প্রবল বান ডেকেছে, এখানেও এলো বলে। আমি জিজ্ঞেস করলাম, বান ডেকেছে অন্ধ্রে নাকি বাংলাদেশে? এই দুটো দেশকে প্রতি বছর সমুদ্র একবার করে মার দিয়ে যায়। শয়ে শয়ে পশু পাখি, ঘরবাড়ি সমেত মানুষও মরে। মেজ কাকিমা বললেন, আরে তোমরা কি ওই ছাড়া আর কিছু চেনো না? প্রচণ্ড বন্যা হয়েছে চীনে। চীন তো আমাদের গায়ের ওপর। চীনে ঝড়ঝঞ্ঝা মানেই তো সেটা কলকাতায় এসে পড়ল বলে। মেজ কাকিমা দ্রুত হাতে জানলা বন্ধ করতে থাকে। চীনের ঝড় থেকেও সাবধান হওয়া দরকার। বড় বৌদি চুপি চুপি বললেন, চীন তো ভালো, একবার হুনুলুলুতে ঝড় হয়েছিল, রেডিওতে শুনেই হোমনি মা ছাদ থেকে সমস্ত ভিজে কাপড় তুলে ফেললেন। আর ফ্লোরিডাতে সেই যে সাইক্লোন এসেছিল, কি যেন ওরা নাম দিয়েছিল, সোনিয়া। তাই থেকে মার কি ধারণা হয়েছে কে জানে, রেডিওতে সোনিয়া নাম শুনলেই দৌড়ে গিয়ে জানলা দরজা সব বন্ধ করে দেয়। টেলিভিশনটাকে মেজ কাকিমা এখনো মানতে পারেননি। টেলিভিশনের ঘরে উনি ঢোকেনি না। কেবল রামায়ণ হলে শুধু ওটা দেখতে ইদানিং যাচ্ছেন। টিভিকে রেডিও সতীন বলে মনে করেন মেজ কাকিমা। টিভির ওপরে মনে মনে তাই তার ভীষণ রাগ। টিভি এসে রেডিওর মান মর্যাদা নষ্ট করেছে। ছোট কাকুর মতো বড় বৌদিও মেজ কাকিমাকে স্নেহের প্রশ্রয় দেন। তার সব অযৌক্তিক কাণ্ড কারখানায় মেনে নেয় আর হাসেন। আশ্চর্য মানুষ মেজ কাকিমা। মেজ কাকিমা খুব ভক্তিমতী। মেজ কাকিমার ইচ্ছে আমরা সকলে তার মতো ভক্তিমতী হই, কিন্তু কাউকেই মানাতে পারেননি। এমনকি ওর ওই অদ্বিতীয় স্বেচ্ছাসেবিকা ওয়ান ওমেন ভলেন্টিয়ার ফোর্স বড় বৌদিকেও না। রাত 7:30-8টার মধ্যে খেয়ে দিয়ে খোলা রেডিওর পাশে শুয়ে মেজ কাকিমা ঘুমিয়ে পড়েন, আর 11টায় রেডিও বন্ধ হলেই উঠে পড়েন। বড় বৌদি ততক্ষণে স্কুলের খাতা টাতা দেখে সবে এসে শুয়েছেন। মেজ কাকিমাকে রাত্রে বড় বৌদির দেখতে হয়। ওর বয়স যদিও 70 হয়নি, কিন্তু হার্টটা ভালো নয়। 2বার অ্যাটাক হয়ে গেছে, পেসমেকার বসানো আছে। সে আর এক গল্প। ঘুম থেকে উঠেই মেজ কাকিমা ঘড়ি দেখেন, তারপর ডাকেন, ও বৌমা, বৌমা ঘুমোলে? বলি, ঘুমোলে নাকি বৌমা? বড় বৌদি বলেন, কি মা, কিছু বলছেন? না মা, না, কিচ্ছু বলিনি। বলছি ঘুমো, ঘুম তোমার দরকার। সারাদিন খেটে খুটে আসো, বাড়িতে তো বুড়ি শাশুড়িটাকে নিয়েও তোমার বিশ্রাম নেই। ঘুমো মা, ঘুমো। ঘুম না হলে তোমার শরীর দেবে কেন? এত কাজ মানুষে পারে, ঘরে খাটুনি, আবার বাইরেও খাটুনি। বিশ্রামের সময় বলতে তো ওই রাতটুকুনি, তা না ঘুমোলে কি চলে মা? তাই বলছি ঘুমো, ঘুমিয়ে পড়ো। ঘুম মানুষের দেহে পথ্য, খাদ্য, ওষুধের মতোই জরুরি।
ওটা তোমার দরকার। বড় বৌদি চুপ করে শুয়ে থাকেন, উত্তর দেন না। মেজ কাকিমা আবার বলেন, ও বৌমা, বৌমা, বলি সত্যি সত্যি ঘুমিয়ে পড়লে নাকি? হ্যাঁ, এই যে দেখি সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। ও বৌমা, তেষ্টা পেয়েছে যে, জল খাবো। অকস্মাৎ মেজ কাকিমা মরিয়া হয়ে ওঠেন। বৌমা যে ঘুমননি তাও প্রমাণ হয়ে যায়। বৌদি উঠে পাশের টেবিল থেকে পাথরের গেলাসটি শাশুড়ির হাতে তুলে দেন। মেজ কাকিমার হাতের কাছেই ছিল গেলাস ভর্তি জল, কিন্তু তাও জল খেয়ে তৃপ্ত হয়ে মেজ কাকিমা বলেন, নাও এবার শুয়ে পড়ো, ঘুম তোমার দরকার বৌমা। বৌদি হাসতে হাসতে শুয়ে পড়েন। একসময় ঘুমিয়েও পড়েন, মেজ কাকিমার মুখে নানান গল্প শুনতে শুনতেই। মেজ কাকিমা ঘুমন না, দাদার ছেলেবেলার গল্প করেন বৌদির কাছে। মেজ কাকিমার ওই একটিই ছেলে ছিল, আর একটি মেয়ে বম্বেতে থাকে। তার ছেলেবেলার গল্পও শুনতে হয় বৌদিকে। তারপর ঘড়ি ধরে ঠিক রাত 3টে বাজতেই মেজ কাকিমার ডাক, বৌমা, ও বৌমা, উঠে পড়ো, ওটো ওটো, শিগগির বাথরুমে যাও, হিসি করে এসো, নইলে শরীর খারাপ হবে যে মা। এতক্ষণ বাথরুমে না গিয়ে থাকতে হয়, শরীরের বিষ শরীরে বসে যাবে যে। ওটো, বাথরুমে যাও, কিডনি শেষ হয়ে যাবে মা, যাও যাও। আপনি যাবেন মা? চলুন, আমি আলো জ্বেলে দিচ্ছি। আমি তো যাবই, কিন্তু সে কথা হচ্ছে না মা। আমি বলছি তুমি যাও। এই যে তোমার একটানা ঘুমোনো বাথরুমে না গিয়ে, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় মা, খুব খারাপ অভ্যেস। মেজ কাকিমার অনুরোধ মাফিক বড় বৌদির স্বাস্থ্য রক্ষার প্রথম পর্ব শেষ হয়। বড় বৌদি ফের ঘুমোতে যান। 4টে বাজলো এবার দেওয়াল ঘড়িতে। মেজ কাকিমার আবার ডাক, ও বড় বৌমা, বড় বৌমা, ওঠো মামনি, ওঠো, 4টে বেজে গেল যে, বড় বাইরে ফিরে আসবে না? এরপর যে অনিয়ম হয়ে যাবে মা, শরীর শুদ্ধি না করলে কি চলে? যাও, বড় বাইরে যাও, 4টে বেজে গেছে। মেজ কাকিমার একেবারে কড়া নিয়ম। বড় বৌদির ইচ্ছে অনিচ্ছে বা শারীরিক প্রয়োজন, তার বাথরুমে যাবার কোনো ভিত্তিই হতে পারে না। এ ব্যাপারে মেজ কাকিমার ঘড়ি দেখাই সর্বাগ্রে বিবেচ্য। এতেও বড় বৌদির হাসি মুছে না। বাথরুম থেকে এসে বৌদি আবার শুতে চেষ্টা করেন, কিন্তু ঠিক 1 ঘন্টা পরে 5টার সময়ই মেজ কাকিমা উঠে কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে ধূপ জেলে ঘণ্টা নেড়ে নেড়ে ঘরময় দেওয়াল ভর্তি টাঙানো ক্যালেন্ডার থেকে বাঁধানো অপূর্ব সব দেবদেবীর ছবিতে আরতি করতে শুরু করেন, হেঁটে হেঁটে ঘরময় ঘুরে ফিরে মন্ত্র পড়তে পড়তে। ও বৌমা, বৌমা, ওটো ওটো, শাঁখটা ধরো মা, বাজাতে হবে না, কেবল ধরে ধরে এমনি নাড়লেই হবে। যাও, বাসি কাপড়টা আগে ছেড়ে এসো, তারপর শাঁখটা নাড়াও। এই ব্রহ্ম মুহূর্ত বড় জাগ্রত মুহূর্ত মা। এই সকালে দেবদেবতাদের আরতির সময় সবাইকে উপস্থিত থাকতে হয়। ওরা সব সশরীরে এসে পুজো নেন যে মা। এই সময়টাই স্বর্গের সঙ্গে মর্তের, দেবতার সঙ্গে মানুষের যোগাযোগ হয়। এই মুহূর্তটা ঘুমিয়ে নষ্ট করতে নেই মা, উঠে পড়ো। দেখো কি সুন্দর সূর্য উঠেছে, ছাদে যাও, ছাদে গিয়ে পূবমুখ হয়ে দাঁড়িয়ে হাত জোর করে বলো, ওং জবা কুসুম শঙ্কাশং। ওটো বৌমা, ওটো। ও মা, ও কি পাশ ফিরছ কেন? ও বৌমা, ওটো। পিঠে জোরসে ঠেলা খেয়ে বড় বৌদি ঘুম চোখে এইবারে বললেন, এই যে উঠছি মা, উঠছি, আপনার ত্রিফলাটা ভেজানো আছে, এই আমি উঠেই দিচ্ছি। হঠাৎ আশ্চর্য পট পরিবর্তন হয়। নরম সুরে মেজ কাকিমা বলেন, হ্যাঁ, ত্রিফলা? আবার তুমি ত্রিফলা ভিজিয়েছ? কবরেজ মশাই বুড়ো হয়েছেন মা, কি বলতে কি বলেছেন। আমি বলছি না, আমি ত্রিফলা খাই না, ত্রিফলা আমি খাবো না। না না মা, তা তো হয় না, কবিরাজ মশাই রাগ করবেন যে। তুমি শোও তো ততক্ষণ, চোখে এক ফোঁটা ঘুম নেই মেয়ের, ভোর হতে না হতে আমার পেছনে লেগে গেছো। মা ত্রিফলা খাও।
শুধু শুধু এক্ষুনি ওটার দরকার নেই তোমার। তোমার তো মর্নিং স্কুল নয় বৌমা, তুমি বরং একটু রেস্ট নাও, বিশ্রাম করো, আর একটু ঘুমোও দেখিনি। ঘুমটা খুব জরুরি। বলতে বলতে মেজ কাকিমা একা একাই ছাদে পালান। বড় বৌদি মৃদু হেসে পাশ ফিরে শুয়ে আবার ঘুমিয়ে পড়েন। এখন 2 ঘন্টা নিশ্চিন্ত। সেই 7টায় সুরবালা আসে, এসে চা তৈরি করে। চান করে পুজো করে চা খেয়ে কাগজ পড়ে এক্কেবারে তারপরে মেজ কাকিমা এসে চায়ের কাপ হাতে আদর করে বৌদিকে তুলবে। ও বৌমা, ওটো ওটো, চা খাও। আর কতক্ষণ ঘুমোবে? তোমার স্কুলের বেলা হয়ে গেল যে মা। মেজ কাকিমার রেডিওতে তখন লোকসঙ্গীত চলবে। ত্রিফলার টাইম ওভার যে। শুনছিলেন আজকের গল্প শ্রীমতী নবনীতা দেবসেন রচিত মেজ কাকিমার গল্প। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরো বাড়বে। আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হচ্ছে